যখন পঞ্চপাণ্ডবেরা ছিলেন টি-20 সিরিজ খুব একটা জেতে নাই, স্যাটিসফাইং জয় হয়নি দুটার একটাও বাংলাদেশের। ম্যাচ আমরা জিতছি বাই দ্য গ্রেস অফ আওয়ার বোলার্স। ব্যাটিংটাই তো মূল কনসার্নের জায়গায় 170-80 হয়ে যায়, তখন সেটা কিন্তু ডিফিকাল্ট টু চেজ বাংলাদেশের জন্য। বাংলাদেশের বোলিং সাইড টি-20তে যতটা ভালো, ওয়ানডে ক্রিকেটে কিন্তু তার চাইতেও বাজে। মেহেদী হাসান মিরাজ প্রতি 93 রানে একটা উইকেট পেয়েছেন। বিডি ক্রিক টাইম ক্রিকটকে সবাইকে স্বাগত। এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ জিতে নিল বাংলাদেশ। কেমন দেখছেন ব্যাপারটা? দেখেন, প্রথমত একটা কথা বলি যে অনেকেই বলেন যে দ্বিপাক্ষিক সিরিজ জেতাটা আসলে খুব বেশি ম্যাটার করে কিনা। আমার কাছে মনে হয় যে আমাদের যখন পঞ্চপাণ্ডবেরা ছিলেন তখনও কিন্তু বাংলাদেশ টি-20 সিরিজ খুব একটা জেতে নাই। ইভেন আফগানিস্তানের কাছে একদম পঞ্চপাণ্ডব সব সহ 3-0 হোয়াইট ওয়াশ হতে হয়েছিল। ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গেও কখনো টি-20 সিরিজ বাংলাদেশ জিতে নেয়, শ্রীলঙ্কার সঙ্গেও কখনো টি-20 সিরিজ বাংলাদেশ জিতে নেয়। সেখানে এই বাংলাদেশ টিমটা সিরিজ জিতছে, শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতেছে আমরা দেখেছি, আফগানিস্তানের সঙ্গে সিরিজ জিতলো। সো যে কোনো সিরিজ জয় অবশ্যই কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করে। এবং সত্যি কথা বলতে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনার যখন জয়ের অভ্যেসটা থাকবে সেটাই কিন্তু আপনাকে বড় দল হতে সহযোগিতা করবে। আমি যারা মনে করেন যে দ্বিপাক্ষিক সিরিজ জিতলে কোনো কিছু হয় না, বড় টুর্নামেন্টে তো পারে না, তাদের সঙ্গে আমি কখনো একমত পোষণ করি না। কারণ যে কোনো জয়, যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয় কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করে এবং একটা দলকে আসলে বড় দল হতে সহায়তা করে। যেমন ওয়ানডে ফরম্যাটটাতে আমরা ডমিনেট করেছিলাম, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি, কিংবা আমরা দেখতে পেয়েছি 2018 এশিয়া কাপের ফাইনাল খেলেছি। এটার পেছনে অন্যতম বড় কারণ ছিল যে 2015 থেকে আমরা মাল্টিপল সিরিজ জিতেছিলাম ওয়ানডে ঘরের মাটিতে অনেকগুলো। টি-20 সিরিজ কিন্তু আমরা জিতি নাই সেই সময়টাতেও। সো ওয়ানডেতে ওই সিরিজ জয়গুলোই কিন্তু দিন শেষে আমাদেরকে অনেক বেশি মাত্রায় অনুপ্রেরণা জুগিয়েছিল এবং অনেক বেশি মাত্রায় আমরা একটা কথা বলি ক্রিকেটের ভাষায়, সেটা হচ্ছে যে মাসল মেমোরি, অনেক বেশি মাত্রায় আমাদের ওই জায়গাটা তৈরি করেছিল সত্যি কথা বলতে। সো আমার কাছে মনে হয় যে ইটস গুড যে সিরিজ জয় লাভ করতে পেরেছে বাংলাদেশ। কারণ দিন শেষে আপনি যদি এই সিরিজ হারতেন, ডেফিনেটলি হারার মতো অবস্থায় ছিল, দুটা ম্যাচে হারার মতো অবস্থা ছিল, সেখান থেকে বাউন্স ব্যাক করাটা নট দ্যাট মাচ কনভিনসিং, বাট সিরিজ জেতাতে অবশ্যই বিশেষ কিছু। বলছিলেন দুটো ম্যাচ হারতেই নিয়েছিল বাংলাদেশ, সেখান থেকে বাউন্স ব্যাক করা। বাউন্স ব্যাকের পিছনে কিন্তু আসলে নুরুল হাসান সোহানের ব্যাটটা অনেক খেলেছে, সো এটা নিয়ে কি বলবেন? প্রথমত নুরুল হাসান সোহানের টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে অনেক কোয়েশ্চেন অনেকের জায়গায় থাকতে পারে, কিন্তু দিন শেষে একটা তো টেকনিক্যাল অ্যাসপেক্ট আর একটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। সোহানের এক্সিকিউশন পার্টটা বেটার ছিল এবং গেম রিডিংটা কিংবা প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করার জায়গাটা সেটা ভালো ছিল। বাট স্টিল লং ওয়ে টু গো। স্টিল আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহান যত নিয়মিত ম্যাচ খেলবেন ওই টেকনিক্যাল অ্যাসপেক্টের জায়গাগুলোতেও আরও শার্পনেসের সুযোগটা তিনি পাবেন। তবে একটা বিষয় তো উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমি যদি টেকনিক্যাল জায়গা থেকে বলি, নুরুল হাসান সোহান পেসের এগেনস্টে মোর কমফোর্টেবল দ্যান স্পিন, যেটা শুধুমাত্র সোহান না, সোহান জাকির দুজনের কথা যদি বলি, পেসের এগেনস্টে স্পিনের চাইতে মোর কমফোর্টেবল এবং কোয়ালিটি স্পিনের এগেনস্টে ভালনারেবিলিটি তো চোখে পড়ার মতো, সেটা দেখা গেছে, আপনি এশিয়া কাপেও দেখেছেন। বাট তারপরেও এই ভালনারেবিলিটি থাকার পরও তারা সেটাকে ওভারকাম করেছেন এবং ম্যাচে পারফর্ম করেছেন। আমার কাছে মনে হয় যে সেই জায়গাটা ইটস গুড টু সি। কিন্তু তারপরও উন্নতি বা সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ ইভ্যালুয়েশনের তো কোনো শেষ নেই। ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে স্যাটিসফাইং জয় হয়নি দুটার একটাও বাংলাদেশের। জয় হয়েছে কিন্তু স্যাটিসফাইং জয় হয় নাই। ওইটাকে স্যাটিসফাইং জয়ে কনভার্ট করার জন্য কি করতে হবে সেটা টিম ম্যানেজমেন্টের এবং স্কিল ট্রেনিং যারা করান তাদের অনেক কাজ করার আছে। আরেকটি ম্যাচ বাকি রয়েছে, কি মনে হয় যে মন জয় করার মতো আরও একটি জয় আমরা দেখবো, নাকি এবারও ওরা ডমিনেট করবে আর আমরা যে শুধু জয়ের জন্য জিতে যাবো এরকম? আমার কাছে মনে হয় এক্সপেক্ট তো অবশ্যই করবো যে স্কিলের বেস্ট এক্সিকিউশনটা বাংলাদেশ করবে। এখন সেটাই দেখার বিষয়। ব্যাটিংটাই তো মূল কনসার্নের জায়গা, কারণ আপনি এই ব্যাটিংটা খুব বেশি রিলায়েবল না, এটা আপনার কাছেও না, আমার কাছেও না, কারোর কাছেও না। ম্যাচ হয়তো বা আমরা জিতছি, বাট ব্যাটিংটা আসলে খুব বেশি কনসিস্টেন্ট এবং রিলায়েবল না। এটাকেই কনসিস্টেন্ট এবং রিলায়েবল করাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, শ্রীলঙ্কা কিন্তু অনেক ম্যাচ জেতে না, কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপটা আপনার কাছে রিলায়েবল, আপনার কাছে মনে হবে যে ঠিক আছে এই ব্যাটসম্যানগুলো রিলায়েবল। কিন্তু বাংলাদেশ, আমি বলবো যে বাই দ্য গ্রেস অফ দ্য বোলারদের পারফরমেন্সের কারণেই অপোনেন্ট টিমের স্কোরবোর্ডে রান খুব বেশি হচ্ছে না। মিডিওকার টার্গেট বাংলাদেশ 7-8টা উইকেট হারিয়েও চেস করে ফেলছে। কিন্তু এই রানটাই যদি 150 না হয় 170-80 হয়, তখন ইট কুড হ্যাভ বিন আ ডিফারেন্ট বল গেম। আপনার যে কোনো একটা ব্যাড ডে বোলারদের চলে আসতে পারে, একটা ব্যাড ডে একটা বোলিং সাইডের চলে আসতে পারে, ওই দিনটা আসলে কি হবে। সো ওইটাই আসলে চিন্তার জায়গা, যে আমার কাছে মনে হয় যে এখনও স্কিল ওয়াইজ নট আপ টু দ্য মার্ক। সেটাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের স্কিল ট্রেনিংয়ের অনেক কাজের জায়গা আছে। আমি আবারও বলি আমার কথাটা, সেটা হচ্ছে যে ম্যাচ আমরা জিতছি বাই দ্য গ্রেস অফ আওয়ার বোলার্স।
কারণ আমাদের বোলাররা অপোনেন্টকে খুব কম রানে বেঁধে রাখতে সক্ষম হচ্ছেন, মিডিওকার টার্গেটে বেঁধে রাখতে সক্ষম হচ্ছেন। এই টার্গেটটা কোনোদিন যদি বোলারদের একটা ব্যাট ডে গিয়ে 170-80 হয়ে যায়, তখন সেটা কিন্তু ডিফিকাল্ট টু চেজ বাংলাদেশের জন্য, কারণ ব্যাটিং সাইডটা রিলায়েবল না। আমরা ম্যাচ জিতছি, শ্রীলঙ্কা হয়তো বা ম্যাচ জিতছে না, কিন্তু আমি বলবো শ্রীলঙ্কার ব্যাটিং সাইড বাংলাদেশের চাইতে মোর রিলায়েবল। 16 জনের স্কোয়াড ঘোষণা হয়েছে ওয়ানডে দলের জন্য, কেমন লাগলো আপনার স্কোয়াড ভালো হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় একটা জায়গায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মিস করে গেছে। বাংলাদেশের বোলিং সাইড টি-20তে যতটা ভালো, গত 1 বছর ধরে ওয়ানডে ক্রিকেটে কিন্তু তার চাইতেও বাজে। আপনি যদি চিন্তা করে দেখেন, গত 1 বছরে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বেশি অভাব বোধ করেছে ষষ্ঠ বোলিং অপশনের অভাব, এবং খুব খারাপ বোলিং হয়েছে। ষষ্ঠ বোলিং অপশনটা কেন প্রয়োজন হয়, তার কারণটা হচ্ছে গেল 1 বছরে আপনি যদি ডিসেম্বর মাস থেকে শুরু করে এখন পর্যন্ত চিন্তা করেন, ওয়ানডে ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ প্রতি 93 রানে একটা উইকেট পেয়েছেন। ওয়ানডে ক্রিকেটে মোস্তাফিজুর রহমান প্রতি 74 রানে একটা উইকেট পেয়েছেন। ওয়ানডে ক্রিকেটে তানজিম হাসান সাকিব প্রতি 48 রানে একটা উইকেট পেয়েছেন, ইকোনমি রেটটা 6.5-এর উপরে। তার মানে এখন আমরা মাঝখানে অনেকগুলো টি-20 ম্যাচ খেলছি দেখে, টি-20তে আমাদের বোলিংটা ভালো দেখে আমরা এই বিষয়টা ভুলে গেছি যে ওয়ানডেতে আমাদের বোলিংয়ের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা ষষ্ঠ বোলিং অপশনটা আসলে খুব প্রয়োজন ছিল। যেই ষষ্ঠ বোলিং অপশনটা, ওই যে মেহেদী মিরাজ যে প্রতি 92 রানে একটা উইকেট পাচ্ছেন, কিংবা অন্যান্যদের যে পরিসংখ্যানটা বললাম, ওই জায়গায় একটা রিলায়েবল সোর্স দরকার ছিল, এবং সেই জায়গায় আমার কাছে মনে হয় যে মোসাদ্দেক সৈকতের মতো একটা অপশন এই অন্তত 15-16 জনের স্কোয়াডে থাকতে পারতেন। লাস্ট প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। আপনি হয়তো বা বলতে পারেন যে তিনি তো ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেন, জাতীয় দলে এসে ভালো করেন না, কিন্তু নির্বাচকরা তো আসলে সেসব দেখবেন না। নির্বাচকরা তো ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স এবং সেই অনুযায়ী একটা কম্বিনেশন দেখবেন। ওই কম্বিনেশনে আমার কাছে মনে হয়েছে একটা ষষ্ঠ বোলিং অপশন এবং মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব আছে।